আসসালামু আলাইকুম। রায়হান রাফিকে কি ইকবাল সাহেব কাউয়া ডাকলো? উনি আজকে একটা প্রেস কনফারেন্স বোধহয় সাংবাদিকদের সামনে, হ্যাঁ, স্টার সিনেপ্লেক্সে বসে বললেন যে বড় বড় স্টার নিয়ে কাউয়াও যদি ছবি বানায় সেই ছবি হিট হয়ে যায়। তো বড় বড় স্টার নিয়ে এই ঈদে ছবি তো বানাইছে রায়হান রাফি, সবচেয়ে বড় স্টার নিয়ে ছবি বানিয়েছে শাকিব খানকে নিয়ে, এবং সেই ছবি হিট হয়েছে। এটা রায়হান রাফির কোনো ক্রেডিট নাই। কাউয়াও যদি বানাইতো তাহলে এই ছবি হিট হইতো। এটা ইকবাল সাহেবের ভাষ্য। আচ্ছা, বিষয়টা হলো গিয়া, আজকে দেখলাম লিটন হাসমি সাহেবও বললেন যে ইকবাল সাহেব আর ঝুন্টু সাহেব এই দুজনে একটু তাদের অবস্থান বুঝা, নিজেদের অবস্থান বুঝে নিজেদের মান সম্মান বজায় রাখতে বললেন। বাদবাকি কথা অন্য একটা কন্টেন্টে বলবো সেই বিষয় নিয়ে। আজকের বিষয় নিয়ে কিছু কথা বলি। এই যে স্টার নিয়ে কাজ করার ক্ষেত্রে ইকবাল সাহেব যখন স্টার নিয়ে কাজ করছে, এটা এটা একটা সত্যি কথাই বলছে ইকবাল সাহেব যে স্টার নিয়ে কাজ করলে সিনেমা হিট হবে, সুপারস্টার নিয়ে কাজ করলে। মানে এক সুপারস্টারের একটা ফ্যান বেস থাকে, সেই ফ্যানরা যাবে সিনেমা দেখতে। তারপরে গল্প কি হয়েছে না হয়েছে সেটা পরের বিষয়। কিন্তু যেই অপবাদটা রায়হান রাফির উপরে দেয়া হইলো, যে রায়হান রাফির কাউয়ার সাথে তুলনা করে বলল যে রোশান আর পারলে রোশান বুবলির মতো নায়ক নিয়া সিনেমা করে হিট করে দেখাইতে। এখন এই কথার ব্যাখ্যা কি বলবো বলেন? কি বললে তার মাথায় ঢুকবে বা কি বললে তিনি বুঝতে পারবেন আমি জানি না। রায়হান রাফি তো আজকে থেকে সিনেমা বানায় না। রায়হান রাফির প্রথম সিনেমা কারে নিয়ে বানাইছে? সিএম নিয়ে বানাইছে। সিএম কয়টা সিনেমা করছিল তখন? সিএমের প্রথম সিনেমা। পূজারে নিয়ে সিনেমা বানাইছে। পূজা কয়টা সিনেমা করছিল? পূজার প্রথম সিনেমা। পুরাবন 2 কতটা হিট হয়েছে, কতটা ক্রেজ করছে, কতটা ব্যবসা করছে, এটা আব্দুল আজিজ সাহেব তার মুখে বলে গেছে। তারপরে রায়হান রাফি দহন বানাইছে, দামাল বানাইছে, পরাণ বানাইছে। আচ্ছা, পরাণে কে ছিল? পরাণ যেভাবে চলছে, বাংলাদেশে সবচাইতে সুপারহিট, সবচাইতে ব্যবসা সফল সিনেমার নাম যদি বলতে হয় তাহলে পরাণের নামও আসবে কোনো না কোনো জায়গায়। প্রথম 10টা সিনেমার ওইখানে পরাণের নামও আসবে। তো পরাণের নাম যদি আসে তাইলে পরাণে কে কে ছিল? পরাণে ছিল শরীফুল রাজ। শরীফুল রাজ এর আগে একটা সিনেমা করছিল আইসক্রিম, খুব একটা দেখে নাই কেউ, শরীফুল রাজকে ওইভাবে কেউ চিনত না। সেই পরাণ সুপার ডুপার হিট। ঠিক আছে, রায়হান রাফি ওয়েব সিরিজ বানাইলো জানোয়ার, সেই জানোয়ারের ছিল একেবারেই নন স্টার কাস্টিং। রায়হান রাফি শুরু থেকে তো আমি তাকে চিনি, তার তার মোটোই ছিল সে নন স্টার নিয়ে, স্টার না নন স্টার নিয়ে কাজ করার তার প্ল্যানিং ছিল। তো সময় এবং স্রোতে তার ইচ্ছে এবং তার প্ল্যানটা একটু চেঞ্জ করছে সে। কারণ একটা দেশের সুপারস্টারকে নিয়ে যদি, সবচেয়ে বড় স্টারকে নিয়ে যদি ছবি না বানাইলো তাহলে সেই পরিচালকের আসলে অনেক অতৃপ্তি থেকে যায় সেই জায়গা থেকে। এছাড়া এমন যদি গল্প আসে তার কাছে, যে গল্পটা বা ওই দেশের সবচেয়ে বড় স্টারকেই ডিমান্ড করে, তাহলে তো আর ওনাকে না নিয়ে আর কোনো অপশন নাই। যার কারণে রায়হান রাফি শাকিব খানকে নিল তুফানে। কিন্তু এর আগে রায়হান রাফি আফরান নিশোকে নিয়েছে। আফরান নিশো নাটকের সে ভালো সুপারস্টার, কিন্তু সিনেমার মানুষ কয়জন চিনতো আফরান নিশোকে? সুরঙ্গ কাঁপায় দিছে। তো ইকবাল সাহেবের কথা হইলো যে উনি রিভেঞ্জ নিয়ে এই পর্যন্ত আসছে, একটা হাইপ উঠাইছে। সেই হাইপটা রোশান আর বুবলির মতো আর্টিস্ট নিয়ে করছে। মানে রোশান আর বুবলির মতো আর্টিস্ট নিয়ে করছে বলতে, রোশান আর বুবলিকে কিন্তু তিনি ডাউনগ্রেড করে দিলেন। যে রোশান আর বুবলি এমন কোনো শিল্পী না, এমন কোনো আর্টিস্ট না যাদেরকে নিয়ে ভালো কোনো ছবি হইতে পারে, বড় কোনো ছবি হইতে পারে। রোশানের অপারেশন সুন্দরবন, দীপঙ্কর দীপনের খুব একটা ব্যবসা সফল না হলেও রোশান কিন্তু আলোচনায় আসছিল অপারেশন সুন্দরবনে অভিনয় করে। ওইদিকে বুবলি শাকিব খানের সঙ্গে অনেক ব্যবসা সফল ছবি দিয়েছেন, সুপারহিট ছবি দিয়েছে। শাকিব খান ছাড়াও বুবলি দেয়ালের দেশ প্রহেলিকা দিয়েছে। তো এত কিছুর পরেও যদি সেই রোশান আর বুবলির সিনেমা যদি মার্কেটে না চলে, মানে
শো পায় না, হল পায় না, দর্শক যায় না, এই যখন সিচুয়েশন, তখন যদি বলা হয় যে একটা হাইপ উঠছে, তাহলে সেই হাইপটা আসলে কিসের হাইপ, কোন হাইপ আমার বোধগম্য হয় না। কিসের হাইপ উঠছে? এই যে এত এত মানে তারা, সে তো আগেই একটা কমপ্লেন করে বসছে যে কন্টেন্ট ক্রিয়েটারদেরকে টাকা দিয়ে দিছে যাতে করে তারা রিভেঞ্জ দিয়ে কোনো কথা না বলে, রিভেঞ্জ দিয়ে কোনো পজিটিভ কিছু না বলে। ফাইন, এই কারণে কন্টেন্ট ক্রিয়েটর, মানে এই যে আমি যে কথাটা বলতে চাইছিলাম যে কোনো কন্টেন্টেই দেখতে পাচ্ছি না রিভেঞ্জের খুব একটা হাইপ। ইকবাল সাহেব মনে মনে মন কলা খাচ্ছেন, খাক, ঠিক আছে, এটা তিনি খাইতেই পারেন, কিন্তু আদতে প্রকৃত পক্ষে রিভেঞ্জ কোন জায়গায় হাউসফুল সেটা মুখে বললে তো হবে না, সেটা তো স্ক্রিনে দেখাইতে হবে। হলের ভিতরে একটা ছবি তুলতে হবে যে পুরো হলটা ভরা রিভেঞ্জের দর্শকে, যেটা তুফানের বিভিন্ন ফুটেজে দেখা যাচ্ছে যে মানে নদীতে যখন বর্ষার পানি টই টই করে তখন যেভাবে ঢেউ খেলে, এরকম হালকা বাতাস হলে যেভাবে ঢেউ খেলে, ঠিক ওইরকম ঢেউ দেখা যাচ্ছে বিভিন্ন সিনেমা হলের গেটে গেটে মানুষের। তারা তো বলছিল 3 দিনে তুফান শুয়ে যাবে, 3 দিন তো চলে গেছে, 3 দিনে তুফান শুয়ে না, তুফান আরো বাড়তেছে। এই যখন পরিস্থিতি, তখন আসলে তার এই যে এই কথাবার্তাগুলা সে কেন বলে? সে যদি শুধুমাত্র আজকে যদি আমার নিজের ব্যক্তিগত পর্যালোচনা, এটি যদি উনি ফলো করে থাকেন আমার কন্টেন্ট, উনি যদি ওনার ব্যক্তিগত জীবনে এটি প্রভাবটা খাটাতে পারে, এই কথাগুলো যদি উনি ওনার ব্যক্তিগত জীবনে ব্যবহার করতে পারেন, তাহলে ওনার জন্য এটা খুব ভালো একটা বিষয় হবে। সেটা হচ্ছে গিয়ে শাকিব খানের পিছনে লাইগেন না, শাকিব খানের কোন ছবির সঙ্গে আপনার ছবি তুলনা করতে যায়েন না। এটা বাংলাদেশের মানে যে কেউ, ছেলে থেকে বুড়ো, নারী থেকে শিশু থেকে মহিলা, যে কেউ এক কথাই বলবে যে বাংলাদেশের 1 নাম্বার সুপারস্টার শাকিব খান। শাকিব খান যদি 100 হয়, তারপরে বাদ বাকি সব খান আর যা আছে সব 30-এর নিচে, 30-এর নিচে। তো সেই জায়গায় শাকিব খানের সঙ্গে যাই নিয়ে আসেন, কোনো তুলনা চলে না। তো আপনি তুলনাতে যায়েন না, আপনি আপনার সিনেমাকে কিভাবে হাইলাইট করা যায়, আপনি আপনার সিনেমা নিয়ে কথা বলেন। যেদিন থেকে আপনি দেখবেন অন্যের সিনেমার প্রশংসা করছেন এবং সেই সঙ্গে নিজের সিনেমার প্রচারণা করছেন, যেদিন থেকে এই কাজটা করবেন, ঠিক সেই দিন থেকে আপনার সিনেমা আজকে যদি 100 দর্শক যায়, ওই দিন থেকে 500 দর্শক যাবে। এই একটা কথা, এই একটা পরামর্শ দিলাম, আপনি যদি পারেন এই পরামর্শটা আপনি মাইনে চলেন। দর্শক, আপনাদের কি মনে হয় আমি পরামর্শটা কতটা যুক্তিসঙ্গত ভাবে দিয়েছি? ইকবাল সাহেব তার আরো কিছু এমন এমন তিনি কথা বলেন, যেসব কথাবার্তাতে তিনি নিজেই ছোট হয়ে যান। তার সিনেমা, একটা সিনেমা হলে পোস্টার চলতেছে 3 দিন যাবত, সেখানে কামিং সুন লেখা, সেটা তিনি খেয়ালই করেন নাই। ভুল যে যারাই করুক, কিন্তু পোস্টারটা তো তার, সেই পোস্টার তিনি খেয়াল করেন নাই, আগামী 1 মাসও খেয়াল করতেন না যদি সাংবাদিক তাকে দেখায় না দিত। তো এই যে অন্যের বিরুদ্ধে লাগতে গেলে নিজের ফল্ট গুলাকে খুঁজে পাওয়া যায়। এই কামিং সুনের কারণে নাকি তার অপূরণীয় ক্ষতি হয়ে গেছে, মানুষ আইসা নাকি ফিরে চলে গেছে রিভেঞ্জ না দেখে। তাহলে আপনি আরেকজনের পিছনে কেন লাগতেছেন? আপনি আপনার ফল্ট গুলা খুঁজে বের করেন। এখনো পর্যন্ত কোন রিভিউয়ার রিভেঞ্জ দিয়ে ভালো কোনো রিভিউ দিল না। নিকেতনে যদি 10,000 5,000 টাকা দিয়ে রিভিউ দেওয়া যেত, তাহলে আপনার কাছে কি টাকা কম আছে? আপনি 3টা কন্টেন্ট ক্রিয়েটরের দেন না টাকা 30,000 দিয়া, 3টা রিভিউ বাইর করেন না, সেটাও তো নাই। তো টাকা দিয়ে যদি রিভিউ করা যাইতো কন্টেন্ট ক্রিয়েটর, কেন আমার এই কথাটা আমার গায়ে লাগছে, আমি নিজে একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমাকে যদি কেউ যদি আমার এই জায়গাটাতে কেউ যদি বলে যে এই কন্টেন্ট ক্রিয়েটরদেরকে টাকা দেওয়া হয়েছে, তারা টাকা খেয়া রিভেঞ্জের সম্পর্কে ভালো কথা বলছে না, আমার কথা হলো যে এই এরকম কথা বললে সেটা, যেহেতু 5 জন কন্টেন্ট ক্রিয়েটরের নাম তুললেই সেটা আমার গায়ে এসে লাগবে, যার কারণে এই কথাটা আমি অপোজ করলাম, প্রতিবাদ করলাম যে রিভেঞ্জ নিয়ে ভালো কথা অবশ্যই আমার বলতে হবে। রিভেঞ্জের যদি সেটা ভালো হয়, 6 বছর আগের সিনেমা, আপনি নিজের মুখেই বললেন 6 বছর আগের সিনেমা অলমোস্ট
অর্ধ যুগ আগের সিনেমা, অর্ধ যুগ আগের সিনেমা, মানে অর্ধ যুগ পার হয়ে গেছে। সেই ব্যাকডেটেড সিনেমা কিভাবে এই সময়ে মানুষকে আপনি খাওয়াইতে চান? আপনি এতগুলো টাকা আপনি ইনভেস্ট করছেন, এতগুলো মানুষ আপনি চালাইছেন, চড়াইছেন, এতগুলো সংগঠনের আপনি নেতা নেতা আপনার তো একটা বিবেক বুদ্ধি বিবেচনা আছে, আপনি তো বোঝেন সিনেমা, আপনি তো ইন্ডাস্ট্রি বোঝেন। তো অর্ধযুগ আগে নির্মাণ করা একটা সিনেমা কিভাবে আপনি এই সময়ে এসে মানুষকে খাওয়াইতে চান? এটা তো মানুষের সঙ্গে প্রতারণা করা দর্শকদের সাথে। দর্শকদের অর্ধযুগ আগের একটা সিনেমা, যেই সিনেমা সেই সময়ে হয়তো অনেক কিছু হইতে পারতো, কিন্তু এই সময়ে এসে সেই সিনেমা থাকবে না। মানুষের টেস্ট চেঞ্জ হয়েছে, মানুষের ব্যবহার চেঞ্জ হয়েছে, পোশাক চেঞ্জ হয়েছে, কথা বলার ধরন চেঞ্জ হয়েছে, রুচি পরিবর্তন হয়েছে। 6 বছর আগে যেই ধরনের সিনেমা স্ক্রিন ছিল, সিনেমা হল ছিল, সেই জিনিসই তো এখনই নাই। 6 বছর আগে মানুষ যে ধরনের সিনেমা দেখতো, সেই সিনেমা তো এখন আর মানুষ দেখে না, দেখবে না। তো সেই জায়গা থেকে আপনি 6 বছর আগের একটা সিনেমা নিয়ে তুফানের সঙ্গে আপনি বলছেন যে মার্কেটে আলাপ একটাই, সেটা হলো গিয়ে তুফান আর রিভেঞ্জ। মার্কেটে তো তুফানের পরে আমি কোনো আলাপই দেখি না। যতটুকু আলাপ হয় রিভেঞ্জের, ততটুকু আলাপ আগন্তুক নিয়েও হচ্ছে, ততটুকু আলাপ ডার্ক ওয়ার্ল্ড নিয়েও হচ্ছে, ততটুকু আলাপ ময়ূরাক্ষী নিয়েও হচ্ছে, এবং প্রত্যেকে সেই একই কথা বলছে। আমি দেখলাম ডার্ক ওয়ার্ল্ড নিয়ে যারা প্রচারণা চালাচ্ছেন তারাও বলছেন যে তুফানের পরের অবস্থানে আছে ডার্ক ওয়ার্ল্ড। ময়ূরাক্ষী নিয়ে যারা প্রচারণা চালাচ্ছেন তারা বলছেন তুফানের পরের অবস্থানে আছে ময়ূরাক্ষী। এখন আসলে তুফানের পরের অবস্থানে কে আছে সেটা তো বক্স অফিস বলে দিবে। আমাদের তো আর বক্স অফিস নাই, আমাদের ওইভাবে হিসেব নিকেশ করলে বোঝা যেত। যাই হোক, 1 সপ্তাহ পরে বোঝা যাবে। যেইভাবে তুফানের শো বাড়ছে প্রথম দিন থেকে এই 3 নম্বর 4র্থ দিনে এসে, যেভাবে তুফানের শো বাড়ছে, প্রথম দিনের পরে দ্বিতীয় দিন ডাবল, তারপরে ট্রিপল হয়ে গেছে শো। সেইভাবে কি আর কোন সিনেমার শো বেড়েছে? এরকম কোন নজির আছে? যদি শো বেড়ে না থাকে তাহলে সেই সিনেমার সার্থকতা কোথায়? হ্যাঁ, এটা বলতে পারেন যে একটা অড টাইমে সিনেমাটা প্রচার করছে। যে অড টাইমেও যদি প্রচার করে, একজন সিনেমা দেখে সে তো বাইরে এসে বলবে যে সিনেমাটা এরকম হয়েছে। যখন ওই অড টাইমে তো একটা সিনেমার দর্শকের একটা পার্সেন্টেজ থাকে, দেখা গেছে যে পিক আওয়ারে যদি 50 জন যায়, অফ পিক আওয়ারে 15 জন যাবে। অফ টাইমের যে একটা বিষয়, তো 15 জন, এটা সাপোজ 15 জন যাবে। এখন সেই সিনেমা যদি একটু ভালো হয় তাহলে 15 জনের জায়গায় 20 জন যাবে। যখনই হল কর্তৃপক্ষ দেখবে যে অফ পিক আওয়ারেও সেটা 15 জনের জায়গায় 20-25 হয়ে যাচ্ছে, তার মানে এই সিনেমাটা পিক আওয়ারে দিতে হবে। এই ধরনের ওদের একটা হিসাব নিকাশ থাকে। তো যাই হোক, মুদ্রা কথা এইটাই যে ইকবাল সাহেব তুফানের সঙ্গে নিজের সিনেমার তুলনা করছেন এবং রায়হান রাফিকে একটি চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছেন যে পারলে 1 কোটি টাকায় রোশান আর বুবলিকে নিয়ে এর চেয়ে এরকম হাইপ তুলে দেখান। আমি আজকে বলে যাচ্ছি, পরাণের বাজেট ছিল মাত্র 35 লক্ষ টাকা, শেষমেশ সেটা করতে পারে নাই। সর্বোপরি 60 লক্ষ টাকায় বোধহয় এটা শেষ করছে। আর রোশান আর বুবলি যদি ওই শরীফুল রাজ আর মিমের মতো পারিশ্রমিক নেয় পরাণের মতো করে, তাইলে রোশান আর বুবলিকে নিয়ে রায়হান রাফির সিনেমা বানাইতে খরচ হবে 50 লক্ষ টাকা ম্যাক্সিমাম, রায়হান রাফির রেমুনারেশন ছাড়া। কারণ রায়হান রাফির রেমুনারেশনটা ডিফারেন্ট। তো সুযোগ, সময় এবং সুযোগ যদি সেরকম হইতো যে রায়হান রাফির আজকে প্রথম সিনেমা, তাহলে রোশান আর বুবলিকে নিয়ে যদি সিনেমা বানাইতো পুরামত 2, তাহলে কি হইতো সেটা একটু ভেবে দেখার বিষয় আছে। তো যাই হোক, মুখে কথা আসলেই যদি বলে দেই এবং সেটি যদি পরবর্তীতে ভুল প্রমাণিত হয়, তাহলে নিজের ব্যক্তিত্বের অবক্ষয় হয়। এই বিষয়টা বোঝা জরুরি। অনেক কন্টেন্ট অনেক বড় হয়ে যাচ্ছে, অনেক কিছু বুঝাইতে চেষ্টা করছি। আমি জানি না এই বিষয়গুলো তিনি বুঝতে পারবেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে এটা তার জন্য মঙ্গলকর হবে। দর্শক, আপনারা কি ভাবছেন এই বিষয়গুলো নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন।